গরিবের কথা বাঁচিয়ে ফলে। ফজলুর রহমান তো গরিব মানুষ, আমার কথাটা ফলতেছে। আমি যে বলতেছি ইউনূস সাহেবের অধীনে কোনো নির্বাচন হবে না, এবং আল্লাহর রহমতে আমি মনে করি আমার কথাটা সত্য হবে। ইউনূস সাহেবের উদ্দেশ্যে এই দেশে কোনো নির্বাচন হবে না, আমি বলে দিলাম তোমাকে। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই একটা কথা জিজ্ঞাসা করি, বাংলাদেশে কি ওসমান হাদি হত্যার বিচার হবে না? সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে। আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব? জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না, বলে কি করে সম্ভব। মনে করাই দেই, শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত 2006 বা 2007-এও মন্ত্রী ছিলেন, বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল? 10 বছরও লাগে নাই। সাগর রুনি হত্যাকাণ্ডের মতোই কি বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যার বিচার যদি বাংলাদেশে না হয়, ধরেন আপনাদের আপন মানুষ, আপনারা যারা ক্ষমতায় আছেন বা বিরোধী দলে আছেন, তাদের যদি কারো এরকম অবস্থা হয়, বা যারা সন্ত্রাসী, যারা ওসমান হাদিকে হত্যা করেছে, সেই ধরনের মানুষগুলো কি এখন বুঝতে পারতেছে না যে বাংলাদেশে একজন চেনা মুখ, বাংলাদেশের ভবিষ্যৎ বা ভবিষ্যৎ বাংলাদেশ যারা লিড দিবে, এদেরকে শেষ করে দিলেও আমাদের কিছু হয় না। আমরা অন্য দেশে পালিয়ে আসলে বা অন্য কোনো সাপোর্ট, সেটা আপনাদের হোক বা যারা পালিয়ে গিয়েছে তাদের হোক বা যে কোনো শক্তি হোক না কেন, বাহিনী, তারপরে ওপার বাহিনী, এর মানে হচ্ছে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের যদি বিচার করা না হয়, ভবিষ্যতে ধরেন আপনি, মানে আপনার বড় যারা আছেন, যারা এলিট, যারা ক্ষমতায় আসেন, ক্ষমতায় কাছাকাছি থাকেন, বা বড় বড় সচিব বা সরকারি বড় বড় পর্যায়ে আছেন, 10টার সময় অফিস করতে যান যারা, বিএনপির একটা বিষয় ভালো লাগছে, মানে তল দিয়ে যাই হোক না কেন, যেভাবে ক্ষমতা আসুক না কেন, এই সচিবালয়ে যে 10টা 10:30টার দিকে অফিসে আসে, তাদের বিষয়ে পদক্ষেপ নিয়েছে। আর তারেক রহমান ওই যে বিলবোর্ডে ছবি দিছে, তেলামি, আপাকে যেমন তেলাইছে সেটাকে নামাইতে বলছে। এটার পাশাপাশি যদি বলা হইতো যে তোমরা চাঁদা তুলো না, আমাদের এক মন্ত্রী বলছে না যে লিয়াজু করে বা শুরুতে যদি টাকা দেওয়া হয় এটা কোনো চাঁদা হয় না, এদের কাছ থেকে চাঁদার ডেফিনেশন, গণতন্ত্রের ডেফিনেশন শুনতে হয়। 100 টাকা বা 200 টাকা ওই দোকানদার চাঁদা দেয়, সে কিন্তু খুশি, কারণ তার একটা জীবিকার ব্যবস্থা হচ্ছে। যা কিন্তু ওটা লোকাল মাফিয়ারা তুলতেছে। সেটাকে আমি বলি, সেটাকে যখন আপনি রেগুলেশনের মধ্যে আনবে, ধরেন সিটি কর্পোরেশন, বাইরে সিঙ্গাপুরে চাঁদাবাজি নাই, মানে ফুটপাতে দোকান নাই, পৃথিবীর উন্নত দেশে নাই, তো সেটা রেগুলেটেড হয় কিভাবে? লোকাল মাফিয়ারা কি এখানে চাঁদাবাজি করে না? সেটা একটা প্রতিষ্ঠানের আওতায় থাকে। ফলে বাংলাদেশে আপনার এই জিনিসটা ডেভেলপ করতে হবে। এই জিনিসটা ডেভেলপ করা, সংস্কারের দাবি না তুলে অমুক চাঁদাবাজার আপনি সাধু, এভাবে যখন আপনি ন্যারেটিভ পলিটিক্স করেন, তার মানে আপনি সমস্যাটা সমাধান করতে চান না। আপনি জাস্ট চাঁদার জায়গাটা আপনি দখল করতে চান। ওটা বিএনপি দখল করছে কেন? এই কারণে খারাপ। আপনি দখল করলে এটা ভালো ছিল। দ্যাট ইজ। আপনার আওয়ামী লীগ সরকার তো আবার টাকা আসল, টাকা নিয়েছিল না তো, এটি তো সব আপনার আওয়ামী লীগ সরকার দিয়ে দিয়েছিল। কিন্তু আপনার বিএনপি জিতের পরে তো এই সব এসে টাকা নিতে আসে টলার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে তো এটি সব ফাও দিয়েছিল, এটি ওই যাতায়াতের কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা ছিল না আওয়ামী লীগের সময়। হ্যাঁ, এখন বিএনপি আসার পরে কি এগুলো টাকা দিচ্ছে? বিএনপি আসার পরে সবাই ভাড়া নিতে আসে। কত টাকা করে দিচ্ছে? 5 টাকা করে নিতে আসে। 5 টাকা? যেমন আপা ক্ষমতায় থাকলে বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, সেখানে যদি 154 জনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তাতে কোনো সমস্যা নাই। সেখানে যদি দিনের ভোট রাতে হয় তাতে কোনো সমস্যা নেই। বা আমরা যারা ক্ষমতায় আসছি, যেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা বড় বড় পর্যায়ে যাদেরকে বলা হয়েছে, আমাদের যদি ক্ষমতায় না নিয়ে আসা হয় তাহলে কিন্তু বাংলাদেশে তোমরা যে লুটপাট করে পেটটা ফুলাই ফেলো, তোমরা এলিট থাকো, তোমাদের নিচে অনেক গরিব থাকে, তাহলে কিন্তু সমানে সমানে চলে আসবা। তোমাদের কিন্তু কেউ স্যার বলবে না, তোমাদের কেউ কিন্তু টাকা দিবে না, তোমরা কানাডাতে বা বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করতে পারবা না। আমরা যে এলাকার মানুষ কোনো 2 পয়সা গণ্য করে না। এই ভূমি অফিসে মনে করেন যে চাটাই না, হ্যাঁ মনে করেন কোটিপতি, আবার মনে করেন কি বলবো, বলার কোনো ভাষা নাই। লক্ষ লক্ষ টাকা বাণিজ্য, প্রতিদিন খাবারের ব্যবস্থা আপনার দেখলে কইবেন যে মন্ত্রী এমপিরাও খায় না এই ধরনের খাবার। সমস্ত কাগজপত্র একুরেট থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা ছাড়াই করে না। আমার একটা বাড়ির, ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে। তোমরা কিন্তু বিদেশে টাকা পাচার করতে পারবা না, তোমরা কিন্তু
যে শাহবাগী হইতে পারবা না। এক কথায় বললে তোমরা অনিয়মটাকে যেভাবে নিয়মে পরিণত করছো, এই নিয়মটা কিন্তু আর থাকবে না। তোমাদের কিন্তু দুর্নীতি করতে দেওয়া হবে না, তোমরা কিন্তু সোজা হয়ে যাবা, তোমাদের কিন্তু এলিট ভাবতে চলে যাবে। তো এই ধরনের বিভিন্ন কারণে ওই যে কি জানো রেজওয়ান হাসান নাকি জানো আছে না, এরা এরকম টেকনিক খেলে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন কিন্তু ক্ষমতা থেকে চলে গেছে, বা ক্ষমতায় যখন ছিল নিজেই কিন্তু বলছে নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। ওরা কিন্তু ওই যে মানে চেতনার লোকজনকে আনবে, বা ওই ধরনের মানে জামাত ইসলামকে ইসলামপন্থী বা নামাজ কালাম পড়ে রোজা রাখে ইসলামের কথা বলে শরিয়ার কথা বলে এদেরকে ক্ষমতায় আনতে দেয় নাই। এই যে রিজওয়ানা নাকি নাম, এই মহিলার কাছ থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমরা তো বুঝি না, অত শিক্ষিতও না আমরা, কিন্তু এই যে ওই মহিলা যে কথাটা বলছে, এই কথার আগে আমরা বলছি না যে বাংলাদেশে কোনোদিনও যে বাংলাদেশে চেতনা, যে আলু স্টার শাহবাগ বা ওই যে হুমায়ুন আহমেদের ভাই টুনটুনি ঝুনঝুনি কি যেন নাম আছে না, গর্ত মুক্তিযোদ্ধা, এই ধরনের চেতনাবাস মানে ভুয়া চেতনাবাস, মানে আপনাদেরকে সঠিক পথ থেকে বিপথে রাখবে, ওই বেপথটাকে আপনাদেরকে সঠিক পথ হিসেবে দেখাবে। দেখেন না, ওই যে এক মহিলার এক ভিডিও দেখেছি না আগের ভিডিওতে, যে আমরা শাড়ি ব্লাউজ পরতে পারবো না, আমরা টিপ পরে লিপস্টিক মাইরে ঘুরে বেড়াতে পারবো না। আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে। আমি একজন ভালো মনের একজন 5 ওয়াক্ত নামাজি পারসনকে বিয়ে করতে চাই। জামাত ইসলামের মতো যারা হচ্ছে ইসলামী সো কল্ড ইসলাম নিয়ে তারা হচ্ছে ধর্ম ব্যবসা করে। আমি লাইভে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম নীলা ইসরাফিল। স্ক্রিনে দেখানো এই নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভিডিওতে তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছেন, রটাচ্ছেন কল্পকাহিনী। আর ভিন্ন কায়দায় কাহিনী রটাতে বেশিরভাগ সময়ই অর্ধনগ্ন হয়ে ফিল্টার মেখে স্ক্রিনে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জামাত ইসলামের মতো একটা শিরককারী একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেররিস্ট। নারীর পোশাক নিয়ে জামায়াতে ইসলামী কখনো কোনো বাধ্যবাধকতার কথা না বললেও ফেসবুক লাইভে এসে দলটিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন তিনি। তুমি এই যে জামাতে যে মাথায় কাপড় দিছে সেটা আগে নামাও, বুঝছো? এইরকম চলবে না। একইভাবে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পুরুষের নামেও ধর্ষণের অভিযোগ তুলেছে ফিল্টার সুন্দরী খ্যাত এই নারী। এমনকি তার অভিযোগ থেকে বাদ যায়নি সাবেক উপদেষ্টা ও তার আপন শ্বশুর হাসান আরিফও। কেন ঝুমা, ইনকলাব মঞ্চের ঝুমা, আপনি আজকে তার পোশাক পরিচ্ছদ দেখে বোঝার কোনো উপায় নেই যে এই মেয়ে 3 মাস আগেও ডাকসু ইলেকশনের আগেও একটা সুন্দর কি বলে একেবারে নর্মাল সাধারণ মানুষের মতো থাকতো। তো ডাকসুর শিবির তাদের প্যানেল করলো, তারা তো ইয়ে থেকে কি বলে ছাত্র ফেডারেশন থেকে কোনো মেয়ে নেয়নি, তারা মেয়ে নেয়নি অন্য কোথাও থেকে, তাদের নিজের ছাত্রী সংস্থা থেকেও নিচে 2-1জনকে। ইনকলাব মঞ্চের থেকে কেন নিতে হবে? কারণ হচ্ছে ইনকলাব মঞ্চ ইজ এক্সটেনশন অফ শিবির। তো এই টাইপের কিছু মহিলা আছে, ওরা অশ্লীলতা করবে, জামা কাপড় ঠিক পরবে না, ওরা চাবে নামাজি ভদ্র ব্যক্তিত্বের মানুষ। ইসলাম ধর্ম যদি আমি পালন না করি বা কোনোটা যদি না করি, সেটা একটা বিষয়, জানি যে আমি করতেছি না। কিন্তু দেখেন ওই যে আমরা বিভিন্ন সময় যে ভিডিও দেখি না টকশোগুলোতে, যে নুসরাত ফারিয়া নামে একজন আছে না, কলকাতায় কয়েকটা সিনেমা করে এখন বাংলা ভাষায় কথা বলতে পারে না, কলকাতার অ্যাকসেন্টে কথা বলে। তো ও বলতেছে একদিন যে আমি 10টা কোরবানি দেবো, অমুক দেবো, তমুক দেবো। মানে কোরবানি কোন টাকা হালাল, কোন টাকা হারাম, কোন টাকায় কোরবানি হয়, এটা কোনো বিষয় না। মানে ইসলামটাকে আমাদের মন মতো করে করব, আমি খারাপ কাজ করব, করব, এই সেই করব। আবার হ্যাঁ, ইসলামের দিক দিয়ে আমরা যতটুক রোজার দিনে রোজা রাখবো, না খেয়ে থাকলাম, আবার শুটিং করতেছি বা অকাম পোকাম করে বেড়াইতেছি। মানে আমরা না, এটা আমাদের নিজের ইচ্ছার যে ইসলাম ধর্ম, আমরা সেটা পালন করি নিজেদের মতো মায়ের ইসলামটাকে। যেটা ভাল লাগে না সেটা যা, ওটা না করলে সমস্যা নাই, রোজা রাখলাম আবার ওই মাঝে মাঝে নামাজে গেলাম, এই টাইপের আমরা হয়ে গেছি। মানে নিজের ইচ্ছা ইসলাম ধর্ম পালন করি, আল্লাহ কী বলছে না বলছে ওটা দরকার নাই। ঠিক বাংলাদেশেও আমরা সব ক্ষেত্রেই এই জিনিসটা ফলো করি, সেটা হচ্ছে আমাদের গণতন্ত্র যেটা ভাল লাগে সেটা পালন করব,
আবার যেটা ভাল লাগে না সেটা ফেলাই দিব। ক্ষমতায় আসলে আমার কাছে গণতন্ত্র এক ধরনের, ক্ষমতার বাইরে গেলে গণতন্ত্র আমার কাছে অন্য ধরনের। একটা বিষয় দেখেন, জামাত ইসলামের কারণে কি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে? ক্ষমতা আসার পরে কিন্তু ভূমিকম্প হয়েছে। তাহলে কি এখন জামাত ইসলাম বলবে ক্ষমতা আসার পরে বাংলাদেশে গজব নাজিল হয়েছে, আল্লাহর ভূমিকম্প হয়েছে? আবার জামাত ইসলামকে মুনাফিকের দল বলা হয়, ধর্ম ব্যবসায়ী বলা হয়। আচ্ছা, একটা কথা বলেন, এই যে নির্বাচন হইলো, আমাদের ফকা কাকা, ফজা কাকা, মানে যত কাকা আছে সব কাকাগুলা পাঞ্জাবি টুপি পড়ছিল না? এখন কি আপনারা দেখেন পড়তে? দেখেন না। কিন্তু জামাতের আমিরে যেভাবে দেখছে সেভাবে আছে না? আছে না? তারা যা বলছিল তাই করতেছে না? তাদের কি কোনো চেঞ্জ দেখছেন? এই কথার প্রমাণ কোথায় পাওয়া যায়? এই যে রিজওয়ানা যারা উপদেষ্টা ছিল, এরা বলতেছে আমরা মেইন স্ট্রিমকে আনছি সামনে, মানে মেইন স্ট্রিমের বাইরে যারা, তাদেরকে আমরা আনি নাই, এটা তারা কনফার্ম করছে। তো এটাই গণতন্ত্র? এটাই কি নিয়ম? এটাই কি রুলস রেগুলেশন? জনগণ যাকে ক্ষমতা আনবে সেটা যদি হিরো আলমও হয়, তাকেই তো ক্ষমতা আনা উচিত। তাহলে এটা কোন ধরনের গণতন্ত্র হইল, বা এটা কোন ধরনের, কোন আইনের মধ্যে পড়ছে? ক্ষমতায় আসার আগে বলছে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব, ক্ষমতায় আসার পরে বলতেছে কিসের জুলাই সনদ? এটা কি মুনাফিকি না? এটা কি? একটা মানুষ এমপি হয়েছে, সে হলো সংবিধান প্রণেতা, তার মধ্যে আর আমাদের মতন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি আছে না? তাদের কথার একটা মূল্য আছে না? আপনি একটা দেশের ক্ষমতায় আসলেন, একটা কমিটমেন্ট দিলেন, যেই জুলাই সনদে এই নির্বাচনের বৈধতা আছে, লিখিত অঙ্গীকার করেছে যে এই জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে কিংবা অন্য কোনোভাবে অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না। যেই জুলাই সনদের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসলেন, সেই জুলাই সনদটাকে যদি আপনারা বাস্তবায়ন না করেন, তাহলে এখন নির্বাচনটা সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতেছি আপনার বাপের মাধ্যমে জন্ম হয়েছে। এখন আপনি বলতেছেন আমার বাপকে। নির্বাচন তো হয়েছে জুলাই সনদের মাধ্যমে, আগামী 29 সালে নির্বাচন হওয়ার কথা, এটা সবাই বলতেছে, সাধারণ কথা। কিন্তু আপনারা ক্ষমতায় থাকার জন্য এই যে একটা গোয়ার্তেমি করতেছেন, এটা কি বাংলাদেশের সাধারণ জনগণ স্বাভাবিকভাবে নিবে? বুঝলাম যে আপনাদের ক্ষমতা আসার জন্য ভোট লাগে না, কিন্তু জনসমর্থন যদি না থাকে তাহলে কি ক্ষমতায় থাকা যায়? যায় না। তার বড় প্রমাণ হচ্ছে আপা। আমাদের বাংলাদেশে যাবে না, অন্যান্য কিছু কিছু দেশে আছে, কিন্তু তারা কিন্তু দেশের উন্নয়নে জনগণের জন্য খুব ভালো কাজ করে, তাদেরকে আধুনিক জীবন দেওয়ার পরে তারা ক্ষমতায় থাকে। আপনাদের মতন টাকা পয়সা লুটপাট করে ইউরোপ, আমেরিকা, লন্ডনে পাঠায় না, এটা কিন্তু শিওর। আপনারা বুঝে দেখেন। এক্সাম্পল, মানে না, দেশের নাম বললে আবার ঝামেলা, অন্য দেশের নাম নিয়ে কথা বলার দরকার নাই, কিন্তু আমাদের আশপাশে 2-3টা দেশ বাদে, বিশেষ করে ভারতও যদি দেখেন, ভারতের মনে হয় আমাদের বাংলাদেশের মতন, মানে বিদেশে টাকা পাচার করে দুর্নীতি করে এরকম মানুষ মনে হয় আমাদের বাংলাদেশের মতন নাই, আমার যেটা মনে হয়। ভারতের মানুষ কিন্তু নিজের দেশকে ভালোবাসে। ভারতের দেশে কিন্তু বাংলাদেশে দালাল নাই, কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের প্রায় 1-2% দালাল আছে, এবং সেই দালালগুলো কিন্তু এলিট পর্যায়ে দালাল। মানে এরা কিন্তু বাংলাদেশের 50%, 60% মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই যে বিভিন্ন পত্রিকা আছে না বড় বড়, এদের মাধ্যমে কিন্তু মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাড়ি টুপি ক্ষমতা আনা যাবে না, ভালো মানুষকে ক্ষমতা আনা যাবে না। ক্ষমতা আনা যাবে তাকেই যারা শাহবাগকে সাপোর্ট করে, যারা দাড়ি টুপি দেখলে শাপলা চত্বর ঘটায়, যা দাড়ি টুপি দেখলে বিল্ডিংয়ের উপর থেকে ঠুসঠুস করে, এদেরকে ক্ষমতায় আনতে হবে। কারণ এরা আপাত দেশের মানুষকে কন্ট্রোল করে চলে, বা এরা চেতনার মানুষ, এরা হুমায়ুন আজাদের পক্ষের লোক, এরা হুমায়ুন আহমেদের ভাই, কী যেন নাম ভুলে গেছি, গর্ত মুক্তিযোদ্ধা, এই টাইপের মানুষকে ক্ষমতা আনবে। এরা নামাজের সময় নামাজ পড়বে, মাঝে মাঝে টুপি পরবে, কথা শেষ হয়ে ইনশাল্লাহ বলবে, কিন্তু নিজ দিয়ে কিন্তু শাহবাগী চেতনা, মানে যারা ওই যে এলিট, পাঞ্জাবি পরে টুপি পরে, এদেরকে ক্ষমতা আনলে তো আমি এলিট থাকতে পারবো না, চেতনা বিক্রি করতে পারবো না, আমরা তো শাহবাগী হয়ে থাকতে পারবো না, টুনটুনি ঝুনঝুনি বই তো লিখতে পারবো না। এই জন্যই জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেয় নাই এই ধরনের রেজওয়ানারা। শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই। আমি বিএনপিকে ঘৃণা করি না, আমি বিএনপির চাঁদাবাজিকে ঘৃণা করি, বিএনপি যারা সন্ত্রাসবাদ করতেছেন তাদের ঘৃণা করি, বিএনপিতে যারা ক্ষমতায় থাকার জন্য আপা বাহিনীর সাথে লিয়াজু করে চলে যারা, তাদেরকে ঘৃণা করি। কারণ আপারা যা ঘটে গেছে সেটার বিচার করতে হবে। বিএনপির যাদেরকে গুম করা হয়েছে, খালেদা জিয়াকে অত্যাচার করছে, এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি হয়েছে, লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়।
আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি। আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো। কোনটি কোনটি? 21শে আগস্টের গ্রেনেড হামলা, এখানে কে কে আসামি? 10 ট্রাক অস্ত্র। আসামি কারা কারা? আমি তো বললাম তারেক রহমান এটা বলতে পারতো, কারণ তারেক রহমান সেই মামলার আসামি কিনা? আসামি তো, আচ্ছা। কিন্তু সেই মামলা, সেই ঘটনাগুলো, এগুলা এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। না, তারেক রহমান আসামি হলে তাহলে শুধু ওই দুজন দোষী কিভাবে হয়? তারেকের বিগত দিনের কার্যক্রম নিয়ে সংশয় আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তার নামটা আমরা জানি। দুর্বলতম দলের একটি পরিণত হয়েছে বিএনপি, তারেক জিয়াও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত, অক্ষত, সুস্থ থাকা দরকার। বাংলাদেশের জন্যই তারেক রহমানকে আগামী অন্তত 5টা বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া দরকার। তাদেরকে সাথে নিয়ে আবার এই বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা পরাইতেছে। তো মুনাফিক কাকে বলে? একটা মানুষ বা একটা দলের যদি নীতি নৈতিকতা না থাকে, আজকে একটা কালকের একটা, খালেদা জিয়ার দল এখন আপা দলে যদি পরিণত হয়, ফুলের মালা পরায় দেয়, তাহলে বাংলাদেশে মুনাফিক কাকে বলা হয়? তারা ক্ষমতায় থাকার জন্য আপার মতন যে কিছু করবে না, এটা কে বিশ্বাস করে? আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।